নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এক অসম, গোপন এবং নিষিদ্ধ প্রেমের গল্প নিয়ে এসেছি। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমার কাছে পাঠিয়েছেন। তিনি এই গল্পটি একান্তই নিজের মনে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু আজ তা সকলের সামনে আনার সাহস করেছেন। গল্পের গভীরে প্রবেশ করার আগে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে বা পড়তে হবে। আমার নাম শ্রেয়া। বিয়ে হওয়ার পর থেকে আমি আমার শ্বশুরবাড়িতেই থাকি। আমাদের পরিবারটা খুব সাধারণ, কিন্তু ভালোবাসায় ভরা। আমার স্বামী অরিন্দম এক ব্যাংক কর্মকর্তা, শান্ত, সৌম্য আর দায়িত্ববান। আমাদের এক ফুটফুটে মেয়ে আছে, রিয়া। সব মিলিয়ে বেশ সুখেই ছিলাম আমরা। আমার ননদ তনু বছর 3 আগে বিয়ে করেছিল অভিককে। অভিক দেখতে শুনতে ভালো, কিন্তু একটু অন্যরকম, কেমন যেন নিজের মধ্যে গুটিয়ে থাকত। তনু আর অভিকের সম্পর্কটা প্রথম থেকেই খুব একটা ভালো ছিল না। নানা কারণে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত। অবশেষে প্রায় 1 বছর আগে তারা ডিভোর্স নিয়ে নেয়। তনু তখন থেকেই আমাদের বাড়িতে ফিরে আসে। অভিকও নিজের ফ্ল্যাটে একা থাকত। প্রথমে অভিককে নিয়ে আমরা কেউ তেমন মাথা ঘামাতাম না। ডিভোর্সের পর সে নিজের জগতেই থাকত। কিন্তু আচমকাই একদিন তনু যখন বাপের বাড়ি এসেছিল, অভিক আমার সাথে যোগাযোগ করল। প্রথমে টেক্সট মেসেজে কারণ জানতে চাইলে বলল কিছু জরুরি কথা আছে। আমার কেমন যেন খটকা লাগল। অভিক সাধারণত আমার সাথে সেভাবে কথা বলতো না। তনু আর অভিকের ডিভোর্সের কারণ আমি ঠিক জানতাম না, তবে বাড়ির সবাই বলতো মতের অমিল। একদিন দুপুরে যখন অরিন্দম অফিসে আর তনু তার বান্ধবীর সাথে বাইরে গেছে, আমি একা ঘরে বসে একটি বই পড়ছিলাম। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। ফোন তুলতেই ওপাশ থেকে ভেসে এলো অভিকের পরিচিত কণ্ঠস্বর। শ্রেয়া, তুমি কি এখন একটু ফ্রি আছো? আমি কি একবার আসতে পারি? আমার হৃৎপিণ্ড ধুকপুক করে উঠল। আমি ইতস্তত করে বললাম, কেন বলুন তো, কি দরকার? আসলে তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা ছিল, যা তনুকে বলা যায় না, আর অরিন্দমকে বলাটা আরও কঠিন। তুমি কি আমাকে একটু সময় দেবে? ওর কণ্ঠস্বরে কেমন যেন এক আকুতি ছিল। আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করছিল। এই সময়ে অভিক কেন আসবে? তনু নেই, অরিন্দম নেই, এই ফাঁকা বাড়িতে একা আমি। কিন্তু অভিকের ওই আকুতি ভরা কণ্ঠস্বর আমাকে যেন এক ধরনের দুর্বল করে দিল। শেষ পর্যন্ত আমি হ্যাঁ বলে দিলাম। 1 ঘন্টার মধ্যেই অভিক চলে এলো। দরজায় নক করতেই আমার বুকটা থুক করে উঠল। দরজা খুলে দেখি অভিক দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে কেমন যেন এক ক্লান্তি আর হতাশা, হাতে একটা ছোট ব্যাগ। এসো, শুধু এতটুকুই বলতে পারলাম। অভিক ঘরে ঢুকে বসল। আমি তাকে বসতে বলে জল দিতে গেলাম। আমার হাত কাঁপছিল। নিজের মনেই বললাম, কি হচ্ছে এসব শ্রেয়া, শান্ত হও। জল দিয়ে এসে ওর সামনে বসলাম। অভিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, শ্রেয়া, আমি জানি এটা তোমার কাছে খুব অপ্রত্যাশিত, কিন্তু আমি আর চুপ করে থাকতে পারছিলাম না। কিছু জিনিস আমার মনে চেপে রাখতে আর ভালো লাগছে না। কি বলুন তো? আমি প্রশ্ন করলাম। আমি তনুকে ভালোবাসি, কিন্তু ওকে আমি আর সহ্য করতে পারি না। আমাদের সম্পর্কটা এতটাই তিক্ত হয়ে গিয়েছিল যে একসাথে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কিন্তু আমার কাছে কেন বলছেন এসব? কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তনুর ডিভোর্সের পর থেকে আমি একা, খুব একা, আর এই একাকিত্ব আমাকে গ্রাস করছে। কিছু অনুভূতি, কিছু কথা যা আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না। কথা বলতে বলতে অভিক আমার দিকে তাকালো। তার চোখের দিকে তাকিয়ে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। সেখানে এক ধরনের শূন্যতা ছিল, আবার কেমন যেন অন্য কিছু। আমার মনে হয় আমি ভুল মানুষের কাছে এসে পড়েছি। আমি বললাম, না শ্রেয়া, তুমি ভুল করনি। আসলে আমি আজ তোমাকে যা বলতে এসেছি তা হয়তো তোমাকে চমকে দেবে, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। কথা শেষ না করেই অভিক আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে মুখে কেমন যেন এক তীব্র আবেগ। আমি কিছু বলার আগেই ও আমার হাতটা ধরল। ওর স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। কি এক অদ্ভুত অনুভূতি! ভয়, উত্তেজনা আর অস্বস্তি সব একসাথে আমাকে গ্রাস করছিল। অভিক, কি করছেন? ছাড়ুন। আমি বলার চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠস্বর বের হচ্ছিল না। শ্রেয়া, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি তোমাকে অনেক দিন ধরে... কথাটা শেষ করতে পারল না অভিক। ওর চোখে মুখে এক অন্যরকম আকুতি। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার মস্তিষ্ক কাজ করছিল না। শুধু অনুভব করছিলাম অভিকের হাতের উষ্ণতা, ওর দীর্ঘশ্বাস। আমাকে ভুল বুঝো না। আমি শুধু... ঠিক সেই মুহূর্তে দরজায় নক হবার শব্দ। আমি আর অভিক দুজনেই চমকে উঠলাম। কে এলো এই সময়? অরিন্দম নাকি তনু? আমাদের দুজনের অবস্থায় তখন বেহাল। অভিকের হাত তখনও আমার হাতে ধরা। ওর চোখে তখনও সেই তীব্র আবেগ। দরজায় আবার নক হলো, এবার একটু জোরে। কে? আমি জিজ্ঞেস করলাম। আমার কণ্ঠস্বর কাঁপছিল।
ওপাশ থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। দিদি, আমি অরিন্দম। আমার হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। অরিন্দম। এই সময় অভিক তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমারও তাই। কি হবে এখন? অভিক ফিসফিস করে বলল। আমি কিছু বলার আগেই অরিন্দম আবার ডাকল। শ্রেয়া, দরজা খোলো। আমার কাছে কিছু জরুরি কাগজ আছে, যা তোমার সই লাগবে। আমি অভিকের দিকে তাকালাম। ওর চোখে এক ধরনের মিনতি। এই মুহূর্তে আমরা কোন পরিস্থিতিতে রয়েছি তা দুজনেই বুঝতে পারছিলাম। দরজার ওপাশে অরিন্দম অপেক্ষা করছে, আর ভেতরে আমি আর অভিক এক গভীর নিষিদ্ধ আকর্ষণের মুখে দাঁড়িয়ে। আমার মনে হলো আমি এক অতল খাদে তলিয়ে যাচ্ছি। ভয়, উত্তেজনা আর অজানা এক রোমাঞ্চ আমাকে গ্রাস করছে। অভিকের দিকে তাকিয়ে আমার মনে হলো এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে কোথায় নিয়ে যাবে। আমি কি দরজা খুলব? অরিন্দমকে কি সব বলে দেব, নাকি এই গোপন মুহূর্তের উত্তেজনাতেই তলিয়ে যাব? অভিকের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এক অজানা দরজা খুলে যাচ্ছে আমার সামনে, যে দরজা দিয়ে হয়তো এক অন্য জীবনে প্রবেশ করব আমি। কিন্তু সেই জীবনের পরিণতি কি হবে তা আমি জানি না। আপনারা কি বলেন? এই অবস্থায় আমার কি করা উচিত? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই গল্পের পরবর্তী পর্ব কি শুনতে চান? তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব। সেই নাম্বারটি পাওয়ার জন্য পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে।